বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। ট্রাইব্যুনালে যে গেল সেটা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগের জন্য গেল, কিন্তু আমরা কি সব মানুষকে বাঁচাতে পারলাম? আমরা এই যে 1.5 কোটি মানুষকে ভয় দেখানো হলো, আর যে 91 লক্ষ মানুষকে নাম বাদ দেওয়া হলো, তাদের সবাইকে কি আমরা ফেরাতে পেরেছি? তা ভাই, যদি কেন্দ্রীয় সরকার ঠিক করে যে আপনার ঘটি বাটি চাটি করে দেবে, এটা মাথায় রাখতে হবে যে সরকার, গভর্নমেন্ট ইজ এ গভর্নমেন্ট, সরকার হচ্ছে সরকার। সেই যদি চায় কোনো নাগরিককে বাস্তুহারা করবে, সরকার যদি চায় যে আপনার পাসপোর্ট কেড়ে নেবে, সরকার যদি চায় যে আপনার ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দেবে কেন্দ্রীয় সরকার, সরকার যদি চায় যে আপনার প্যান কার্ড আধার কার্ড কেড়ে নেবে, সেখানে একজন নাগরিক কি করতে পারে? সরকার যদি মনে করে আপনাকে মাসের পর মাস বিরোধিত করার জন্য জেলে পচাবে, কার ব্যর্থতা? মানে আপনি বলুন, এটা কোন আনকোট বিস্ময় চিহ্ন সহ কেন্দ্রীয় সরকারের সাফল্য যে বিরোধী হলে ভাই সিবিআই পাঠাবো, ইডি পাঠাবো, জেলে পচাবো, বা তা না পারি আপনি যদি সাধারণ মানুষ হন আপনার নাম ভোটাধিকার থেকে বাদ দেবো, আর আপনি যদি সাধারণ মানুষ হন তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কেড়ে নেবো, ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে নেবো, ভোটার কার্ড কেড়ে নেবো, প্যান কার্ড কেড়ে নেবো। এটা তো মানে ঠিক অ্যাডলফ হিটলারের সময় নাৎসি দল যা করেছিল জার্মানি। অমিত শাহ জানা যাচ্ছে যে আজ থেকে আগামী 7 দিন তো এখানেই থাকবেন এবং উনি পুরো বাংলা ঘুরে বেড়াবেন, মানে ইলেকশন শেষ অবধি। এই মুহূর্তে দাঁড়িয়ে একের পর এক আপনারা আজকে একটা ভিডিও রিলিজ করেছেন যেখানে দেখা যাচ্ছে যে ডায়মন্ড হারবারে একটা ঘটনা ঘটেছে। তাহলে আপনারা কি মনে করছেন ওনার প্রেজেন্স এই মুহূর্তে কতটা মানে ইলেকশনকে প্রভাবিত করার মতো অবস্থায় থাকতে পারে? দেখুন, উনি তো মহারাষ্ট্রের নির্বাচনের সময় গিয়ে বসেছিলেন না, হরিয়ানা নির্বাচনের সময় গিয়ে বসেছিলেন না, এই যে আমাদের যে আসামে ইলেকশন হলো সেখানেও গিয়ে বসেছিলেন না, কেরালায় ইলেকশন হচ্ছে সেখানেও গিয়ে বসেছিলেন না, আর বাংলায় এসে বসে আছেন। বসে থাকতেই পারেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যদি মনে করেন যে বাংলাকে আমি লন্ডভন্ড করব, আমি বাংলায় বসে থেকে বিরোধী দলগুলো কারোর কথা শুনতে আমি চাইবো না, এবং এখানে বসে থেকে পুরোটা একটা রিমোট কন্ট্রোলে নিয়ন্ত্রণ করব। একই সঙ্গে এটা তার যেমন এক ধরনের মানে আধিপত্যবাদী মনোভাবকে নির্দিষ্ট করে, একই সঙ্গে আরেকটা মনোভাবকেও চিহ্নিত করে যে তিনি বঙ্গ বিজেপির উপর মোটেও আস্থাশীল নন। মানে বঙ্গ বিজেপির নেতাদের দিয়ে কিছু হবে না, এটা তার প্রত্যেকটা আচরণ, তার প্রত্যেকটা কথা, এমনকি শেষ 15 দিন ধরে যেখানে থাকা, তার মানে তোমাদের দিয়ে হবে না বাবু, আমি দেখছি ব্যাপারটা। এইটা প্রমাণ করে। আমার নাম দীক্ষা, আমি PNW থেকে। আপনারা যদি আবার ক্ষমতায় আসেন, বাদ গেল, তাদের ইনস্টলমেন্ট কি আছে? নেতৃত্ব বারবার করে বলেছেন, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় থাকলে এদের প্রত্যেকের নাম আমরা ধরে ধরে আইন প্রক্রিয়া ফেরাবো। শুনুন, যখন এই ভোটের রেজাল্ট বেরোলে এর একটা উত্তর পাবেন। যখন আবের মুখ্যমন্ত্রী কিছুদিন আগে, প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন দিল্লির কোর্টের অর্ডারে ছাড়া পেলেন, তখন বিচারপতি বলেছেন ওখানকার দিল্লি হাইকোর্টের সম্মানীয় বিচারপতি বিজেপি লয়ারকে, আরে এবার ওকে ছেড়ে দিন, আপনাদের কাজটা তো হয়ে গেছে, কাজটা হয়ে গেছে মানে নির্বাচনে তো জেতা হয়ে গেছে, এবার ওকে জেলে আটকে রেখে কি হবে, ছেড়ে দিন। তাহলে এখানেও উল্টোটা হবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসবেন এবং যাদের নাম 27 লক্ষের নাম বাদ গেল, আইনি প্রক্রিয়া বা তার বাইরে যাদের যাদের নাম আছে, আমরা আইনি প্রক্রিয়ায় গিয়ে প্রত্যেকের নাম তুলব। দা বেঙ্গল টুডে থেকে সুদেশনা দত্ত। আমার প্রশ্নটা হচ্ছে আপনার কাছে যে আমরা অন্তত হিন্দু, মুসলিম, আদিবাসী কোনো কিছুই ছিল না, আমরা কিন্তু সবাই পাশাপাশি থাকতাম, কোনোদিন এরকম ছিল না। হঠাৎ করে গত 10 বছরে কি এমন হলো যে আমার পাশের, আমার প্রতিবেশী, আমার বন্ধু, আমরা আছি ঠিকই কিন্তু মনের দিক থেকে যেন অনেকটা দূরে সরে গেলাম। তা আমার একটা মানে শুধু আমার নয়, এটা তো সকলেরই, এটা আপনাদের প্রত্যেকের কাছেই আবেদন যে আপনারা আবার ফিরে আসলে এই রাজ্যে এই যে একটা বাইনারি তৈরি করে যে আজকে লক্ষ লক্ষ, আমি অবৈধদের কথা বলছি না, কিন্তু বৈধ ভোটার
আদিবাসী, সংখ্যালঘু সবাইকে আউট করে মানে এমন ভাবে রাখা হয়েছে যেন মনে হচ্ছে এখানে একটা যুদ্ধ হচ্ছে। তা এটাকে কি আমরা আবার ফিরে আসতে পারবো? সবাই যুদ্ধ যতদিন এই ফাঁসিবাদ থাকবে, এই যুদ্ধ মনোভাব, এই বিভাজন করা, মানুষকে মানুষের থেকে দূরে সরে দেওয়া, ভেবে দেখুন 24 সাল থেকে আমাদের কেন্দ্রীয় শাসক দল তারা ভারতবর্ষে একজনও কোনো নির্বাচন একজনও সংখ্যালঘু কোনো প্রতিনিধি দেয়নি। আপনি মুসলিম ছেড়ে দিন, খ্রিস্টান নেই, শিখ নেই, কোনো প্রতিনিধিকে তারা রাখেন। তাহলে মৌলবাদ কাকে বলে? আমি একজন হিন্দু, আপনি একজন হয়তো হিন্দু, আপনি আপনার ধর্ম পালন করবেন, আর উনি হয়তো এক্ষুনি আমার প্রশ্ন করছিলেন, উনি হয়তো একজন ইসলাম ধর্মাবলম্বী। আপনি ধর্ম পালন করেন, সেটা তো মৌলবাদ নয়। আমি ধর্ম পালন করি বা উনি ধর্ম পালন করেন, সেটা মৌলবাদ নয়। মৌলবাদ তখন হয়ে ওঠে যখন আমি মনে করি আমার ধর্মদের আপনার ধর্মটা খারাপ। রাজনৈতিক মৌলবাদ হচ্ছে সেটাই যে আমার দলই একমাত্র থাকবে, অন্য কোনো দল থাকবে না। এটাকে বলে পলিটিক্যাল ফান্ডামেন্টালিজম। রাতদা, আমি দীপক ব্যাপারী, বং নিউজ লাইভ থেকে। দুটো জিনিস, গত পরশুদিন অমিত শাহ উত্তরবঙ্গে গিয়ে বলেছেন যে ভোটের পরে বললেন যে প্রশ্নটা উনি করলেন, আপনার কি জানো না? হ্যাঁ, আপনি যেটা বললেন, আপনি যেটা বলছেন, এই দুটো একটু পরস্পর বিরোধীরা আছে। একটা কথা হচ্ছে যে একদলকে নির্দেশিকা জারি করেছে, দীঘা, মন্দারমণি ফাঁকা করে দেওয়া, বিভিন্ন জায়গায় হোটেল, হোস্টেল, বিভিন্ন যত থাকার জায়গা আছে সেগুলিকে পুলিশি নজরদারিতে আনানো, যে বাইরের লোক কেউ যেন বিধানসভা এলাকায় না থাকে, যারা যে বিধানসভার লোক সেখানে যেন থাকে। গতকাল একটা অদ্ভুত অর্ডার করেছে যে আবাসনে কেউ আত্মীয় স্বজন থাকতে পারবেন না, মানে আমার কোনো আত্মীয় স্বজন যদি অন্য জায়গায় থাকে তাহলে আমার এলাকায় থাকতে পারবে না, ভোটের সময় থাকা যাবে না, নানা রকম নির্দেশিকা। এই জায়গায় দাঁড়িয়ে বিজেপি প্রচুর কর্মী, প্রচুর নেতা বাইরের রাজ্য থেকে এখানে আসছে, তারা ভোট গণনার জন্য আসছে এবং সেটা বিজেপি প্রকাশ্যে বলছে। সেই জায়গা থেকে নির্বাচন কমিশনের কি পদক্ষেপ তাদের বিরুদ্ধে? যদি না দেখা যায় তাহলে নির্বাচন কমিশন কি বিচারিতা করছে, এবং অবশ্যই তৃণমূল কংগ্রেসের কি ভূমিকা রেখেছে? এটা অবশ্যই একটা দলীয় পক্ষপাতমূলক একটা কমিশন, যেটা বারবার করে বলা হচ্ছে। একটা নির্দিষ্ট দলকে সুবিধা পাওয়ার জন্য এই কমিশন এখন কাজ করছে। এখন টিএন সেশন কি বলেছে যে নির্বাচন কমিশন ভারত সরকারের একটা স্বশাসিত সংস্থা, ভারত সরকার নয়, তার একটা নিজস্ব অটোনমি আছে, এটা তো তারা কিছুই মানছে না। তো বাইরে থেকে যাদের তারা নিয়ে আসছে বা যে ফটোয়াগুলো জারি করছে, এটা অজস্র মিট ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে যে মানে মানুষ এটা নিয়ে এখন মানে সাদা বাংলায় যাকে বলে কোট আনকোট খিল্লি করছে। হ্যাঁ, বাথরুমে যেতে পারবো, এই ধরনের কথাও বলা হচ্ছে। প্রাকৃতিক ডাক এলে তাদের নির্বাচন কমিশনের কোনো ফতোয়া আছে, এই ধরনের মিম আমি দেখেছি ফেসবুকে। তো মানুষকে তো মানে তারা দিয়ে হাস্যাস্পদ জায়গায় নিয়ে যাচ্ছে, হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে। এইগুলো আমাদের তৃণমূল কংগ্রেস প্রত্যেকটি বিবেচনায় আনছে এবং এটা নিয়ে আমরা প্রত্যেকটা তারপরে কোর্টে যাবো, সেটা পার্টির নেতৃত্ব ঠিক করবে। দেখুন, নারী শিল্প আমাদের ইতিমধ্যেই আমাদের এটা নিয়ে আমাদের ম্যানিফেস্টোতে, আমাদের ইশতেহারে আমরা বিশদে বলেছি, সেটা আপনি দেখে নিতে পারেন। এবং আমাদের এই শিল্প সম্পর্কে একটা বাজে যে পারসেপশন ছড়ানো, সেটা ম্যানিফেস্টোর একটা উত্তর দিয়ে দিয়েছে। আমাদের এখানে নারী শিল্পের সংস্থান হচ্ছে এবং আগামী দিনেও আপনি যদি একটু কাইন্ডলি ম্যানিফেস্টোটা দেখে নেন এবং সেটা যদি আপনি পয়েন্ট টাকায় আপনার গণমাধ্যমে দেন। আপনি বহিরাগত কেন হবেন? আপনি কোথায় থাকেন? বাংলায়। ট্যাক্স দেন কোথায়? বাংলায়। আপনি বঙ্গবাসী, আপনি আমার লোক। আপনি আমার লোক, আপনি আমার থেকেও বেশি বাঙালি। धन्यवाद सर, आपने आज मुझे আপনি কেন বহিরাগত হবে? नहीं, আপনার জন্ম এখানে, হ্যাঁ মেরা ট্যাক্স দেন আপনি এখানে। হ্যাঁ, তো আমি আপনার কাছে আপনি হচ্ছেন হিন্দি ভাষী। ওই আমি যদি প্রতিক্রিয়া দিই, ওই তো ওই অভিযোগের এখন উত্তর দেননি যে ওনার স্ত্রীর 3টে পাসপোর্ট আর 52,000 কোটি টাকা কোন একটা কোন কোথাকার নাকি ব্যাংক অ্যাকাউন্টে রাখা আছে। যদি ওনার কোনো কথার উত্তর দিতে হয়, তার জন্য তিনি তো কোনো তার বিরুদ্ধে যখন কেউ অভিযোগ করে, উনি তো সাধারণত পদত্যাগের কথা বলেন না, উনি সাধারণত যে অভিযোগ করছে তার বিরুদ্ধে পুলিশ নিয়ে দেন। আসামের পুলিশ চলে গেছিল ওই বিরোধী নেতার বাড়িতে, তারপর হায়দ্রাবাদ থেকে তাকে কোর্টে গিয়ে
তাকে বেল নিতে হয়েছে। তো তিনি কোন কথাটা কখন বলছেন, কোনটা সত্য, কোনটা মিথ্যা এবং কোনটা অর্ধসত্য, তিনি গণমাধ্যমের সামনে কি ব্যবহার করেন এই আসাম নির্বাচনের সময় গোটা ভারতবর্ষ দেখেছে। আমি কি, আপনি যদি আমার বিরোধী প্রশ্ন করেন, আমি কি আপনার সঙ্গে এই ব্যবহার করতে পারি যে ও কে চিজ তুই মালুমই নেই ও কে চিজ। হ্যাঁ, আজ 3টে মিডিয়ার নাম করে তুলে বলে ওরাই মিডিয়া, বাকিরা কোনো মিডিয়া না। তা আমাদের এখানে তো ভাগাভাগি হয় না। তো আগে উনি ওই যে মিডিয়ার মধ্যে যে বৈষম্য করতে পারেন, তিনি যে হিন্দু এবং মুসলমানের মধ্যে যে বৈষম্য করবেন এটা কোনো সন্দেহ নেই। করে উনি কি বলছেন অন্তত আমাদের কিছু যায় আসে না। কম খরচে বিশ্বমানের আধুনিক চিকিৎসার হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে বাংলার বিশিষ্ট চিকিৎসকরা এই নার্সিংহোমে রোগীদের চিকিৎসা করেন। জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের আর দক্ষিণ ভারত যাওয়ার দরকার নেই। হুগলির মিডল্যান্ড নার্সিংহোমে পাওয়া যাবে বিশ্বমানের আধুনিক চিকিৎসা পরিষেবা। এখানে প্রসূতি মা ও সদ্যজাত শিশুদের বিশ্বমানের আধুনিক চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন গাইনো ও শিশু চিকিৎসকরা। দুপুর 12টা হোক বা রাত্রির 12টা, রোগীদের জন্য 24 ঘন্টা চিকিৎসা পরিষেবা বজায় রেখেছে হুগলির মিডল্যান্ড নার্সিংহোম। আমি ডক্টর মানস ঘোষ, আমি মিডল্যান্ড নার্সিংহোমের মেডিকেল ডিরেক্টর। বিশেষত্ব বলতে যেটা আপনি বললেন, একটা হচ্ছে এনআইসিইউ, নিউনেটাল কেয়ার ইউনিট। আমি বলতে পারি এটা আমাদের আশেপাশে হুগলি জেলায় নেই। নিউনেটাল মানে হচ্ছে যেটা বাচ্চা জন্মের পরেই প্রথম 28 দিনকে আমরা নিউনেট বলি, প্রথম ফার্স্ট 4 উইকস। তো এই সময়ে বাচ্চাদের সমস্ত রকমের চিকিৎসায় বলুন বা তাদের দেহের গঠন বলুন বা তাদের রোগগুলোই বলুন, সেগুলো সবগুলো অন্যান্য বাচ্চা মানে তার থেকে বড় বাচ্চার থেকে কিন্তু অনেকটাই আলাদা। এবং এই ক্ষেত্রে বাচ্চারা খুব সেনসিটিভ হয়, বাচ্চাদের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেক সময় কম থাকে এবং এগুলোর জন্য স্পেশাল কেয়ার লাগে নিউনেট, এবং তাদের পুরো চিকিৎসা পার্টটা একটা আলাদাভাবে তৈরি হয় প্রথম 28 দিনের জন্য। আমরা এখানে চুঁচুড়া, বিশেষ করে চুঁচুড়া এবং হুগলিবাসীর জন্য এই জিনিসটা আমরা আনতে পেরেছি, যেখানে আমাদের বাচ্চাদের এই নিউনেটদের ক্রিটিক্যাল মানে খুব খারাপভাবে যে নিউনেটগুলো জন্মেছে বা যারা জন্মের পরে যারা হাঁপাচ্ছে বা যারা মেকোনিয়াম খেয়ে ফেলেছেন বা যাদের কোনো জন্মের পরে কোনো রকমের শ্বাসকষ্ট বলুন বা কোনো রকমের অসুবিধে হয়েছে বা জন্ডিস ধরা পড়েছে বা অন্য কোনো কমপ্লিকেশান হয়েছে, সেই ধরনের বাচ্চাদের চিকিৎসা করার জন্য উপযুক্ত ব্যবস্থা আমরা এখানে করতে পেরেছি। তার ভিতরে আমরা বলতে পারি আমাদের এখানে ওয়ার্মার আছে সাফিসিয়েন্ট, আমাদের এখানে 6টা বেডের জন্য ওয়ার্মার আছে এবং আমাদের এখানে ফটোথেরাপি মানে বাইলেয়ার ডবল সারফেস ফটোথেরাপি আছে যাদের কনজেনিটাল বা যাদের জন্ডিস ধরা পড়েছে তাদের জন্যে, এবং বাচ্চাদের ভেন্টিলেটার আছে আমাদের একদম নিওনেটদের জন্য। এই ভেন্টিলেটার সাধারণভাবে সব জায়গায় পাবেন না, এবং বাচ্চাদের বাবেল সিপ্যাপ যেটা একটা স্পেশালাইজ মেশিন, বাচ্চাদের যেহেতু ভেন্টিলেটার খুব বেশি লাগে না, কিন্তু বাবেল সিপ্যাপ বলে একটা জিনিস খুব বেশি লাগে তাদের অক্সিজেনের পরিমাণ কমে গেলে, তাদের শ্বাসকষ্ট হলে, সেটাও আমাদের এখানে আছে। এবং আমি কিছুদিন আগে আমাদের একটি বাচ্চা এখানে ভর্তি হয়েছিলেন যার শ্বাসকষ্ট হতে শুরু করেছিল জন্মের 6 ঘন্টা পর থেকে, এবং সুন্দরভাবে তাকে আমরা এখানে চিকিৎসা দিয়েছি। আমাদের এখানে দুজন খুব ইয়ং মানে এনথুজিয়াস্টিক পেডিয়াট্রিশিয়ান আছেন, ডক্টর মৈত্র এবং ডক্টর ঘোষ। তো তারা তাদের দুজনের আন্ডারেই বাচ্চা ভর্তি ছিলেন। অন্য পেডিয়াট্রিশিয়ানরাও আসেন, বাট এনারা আমাদের এখানে সবসময়ই থাকেন মোটামুটি একটা স্তম্ভের মতো আমাদের নিউনেটাল কেয়ার ইউনিটের জন্য। এবং বাচ্চাটি এই মুহূর্তে খুবই ভালো আছে, তাকে আমরা ডিসচার্জ করেছি। এটা কি প্রিম্যাচিওর বেবিদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন হয়? ভীষণভাবে প্রিম্যাচিওর বেবি যারা একটু আগে জন্মেছেন বা যাদের ওয়েট কম হয়েছে, এবং অনেক সময় মায়ের বা ওয়েট অনেক সময় বেশি ওয়েট হলেও যে সেটা ভালো সেরকম নাও হতে পারে, যেমন ডায়াবেটিসের ক্ষেত্রে হতে পারে, বা অনেক সময় বাচ্চাদের বারবার জন্মানোর পর সুগার ফল করছে, এটাও আমরা দেখি। অনেকগুলো কারণেই যেগুলো জন্মের পরেই যে সমস্ত সমস্যাগুলো হয় সেগুলোর জন্য এরকম স্পেশালাইজড ইউনিট দরকার হয়, নিউনেটাল কেয়ার ইউনিট, এবং সেটা আমরা এখানে করতে পেরেছি। প্রথম কথা হচ্ছে জীবনের দাম সব থেকে বেশি, ঠিক আছে, এবং যে মা 10 মাস তার বাচ্চাটাকে গর্ভে ধারণ করেছেন তার জন্যে সারা পৃথিবীর সব থেকে মূল্যবান জিনিস বা সেই বাবাটির জন্য কিন্তু সেই শিশুটি। রিগার্ডিং কস্ট যদি বলেন, আমরা এমনিতে একটা মফস্বল এলাকাতে থাকি এবং আমাদের পুরো নার্সিংহোমটাই মফস্বল এলাকাতে।
আমরা সেটার কথা মাথায় রেখেই আমাদের যে সমস্ত কস্টগুলো রেখেছি। এবং এই যেটা বললাম কয়েকদিন আগেই আমাদের একটি বাচ্চা যাকে হঠাৎ করে শিফট করতে হয়েছিল নিকুতে, সেই চিকিৎসা পেয়ে গেল। তার বাবা মা দুজনেই খুব স্যাটিসফাইড। আমাদের সেটা আমাদের যে ফেসবুক আছে, পেজ আছে, সেখানে আপনারা তাদের কথা শুনলে বুঝতে পারবেন। এবং কস্ট মানে যথেষ্ট রিজনেবল। আমি একেবারে কম বেশি এরকম বলবো না, আমি বলবো রিজনেবল। আমাদের মফস্বলের জন্য যেটা হওয়া উচিত সেই রকমই করা আছে। আপনার সুব্রত চক্রবর্তী। কি বাচ্চা আছে? ছেলে কতদিন অ্যাডমিট ছিলেন এখানে? 4 দিন, আজকে নিয়ে 5 দিন ছুটি, ডিসচার্জ নিয়ে 5 দিন কোন ডাক্তারের মানে আন্ডারে হয়েছে? কৌশিক ব্যানার্জি। আর বাচ্চাকে কে দেখছিল? শুভদীপ মিত্র, ডক্টর শুভদীপ মিত্র। বাচ্চার কি হয়েছিল? শ্বাসকষ্ট ছিল, আর স্যাচুয়েশন পাচ্ছিল না, ফটোথেরাপি দিতে হলো। এটার জন্য শ্বাসকষ্টের জন্য কি করতে হয়েছিল? ভেন্টিলেশন দিতে হয়েছিল। প্রথম সকাল থেকে তো এমনি নর্মাল অক্সিজেন চলছিল, রাতের দিক থেকে আবার ভেন্টিলেশন দিতে হয়েছিল। এখন কেমন আছে বাচ্চা? এখন ভালো আছে, একদম সুস্থ। একদম। মা কেমন আছে? মা ভালো আছে। আচ্ছা, আজ বাড়ি যাচ্ছেন তো? হ্যাঁ। থ্যাংক ইউ। হুগলির কোদালিয়ায় জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন স্কুল পড়ুয়াদের পাশাপাশি তরুণ প্রজন্মের কাজে স্বনির্ভর হওয়ার জন্য বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিংয়ের কম্পিউটার কোর্স পর্যন্ত প্রশিক্ষণ দেওয়া হয়। এই হুগলির কোদালিয়া জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন প্রশিক্ষণ কেন্দ্র থেকে কম্পিউটারের প্রশিক্ষণ নিয়ে দেশে বিদেশে অনেক ছাত্রছাত্রী আজ প্রতিষ্ঠিত। স্বল্প ফিতে ছাত্রছাত্রীদের বিশ্বমানের কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে এই কেন্দ্র এক বেঞ্চি দৃষ্টান্ত সৃষ্টি করেছে। বন্ধ নিউজে ক্যামেরায় ধরা পড়ল সেই দৃশ্য। নমস্কার, জাতীয় যুব কম্পিউটার সাক্ষরতা মিশন কোদালিয়া, আমি জুনিয়র ফ্যাকাল্টি। এখানে ক্লাস 3 থেকে ইঞ্জিনিয়ারিং অবধি সমস্ত রকম কোর্স করানো হয় এবং তার সাথে সাথে প্রফেশনাল কোর্স যেমন সি, জাভা, পাওয়ার বিআই, ট্যালি, জিএসটি, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, পাওয়ার বিআই এক্সেট্রা সব রকমের কোর্স করানো হয়, কম্পিউটার কোর্স করানো হয়। এখানে ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়ামে দুরকম স্টুডেন্টেরই সব রকম কোর্স করানো হয়। সেকেন্ড কি আমার ট্যালেন্ট, রাইট? আমি এখানে কি করলাম, এই পার্টটা বার করছি কাকে, এই পার্টটা ফার্স্ট while loop is for the sum of digits and the second while loop is for the reverse.